ইসরায়েলি গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। সারা দেশে সংহতি সমাবেশ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন। আমি আজকে এখানে একত্রিত হয়েছি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু। 800 কোটি টাকার বেশি স্টার্ট আপ ফান্ড গঠন। চট্টগ্রাম সফরে বিদেশি বিনিয়োগকারীরা। 3 উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুন্সিগঞ্জ সফর। মেডিকেল কলেজ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা। বাড়ছে অবকাঠামো উন্নয়ন। কুষ্টিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা করায় কাল হলো পরিবারের পুড়িয়ে দেওয়া হয়েছে ভুক্তভোগীর ঘরবাড়ি। নিরাপত্তাহীনতায় পুরো পরিবার। এবং প্রকৃতির আজব খেয়াল, রাজশাহী বিভাগে চড়ছে তাপমাত্রার পারদ। রংপুরে সন্ধ্যা নামলে ঘিরে ধরে কুয়াশা। ভরসা শীতের কাঁথা। প্রচন্ড গরম, আপনার এই তীব্র গরম, এত গরম যে গা হাত জ্বলছে। আপনার বৃষ্টি না হওয়ার কারণে কুয়াশা পড়ে বেশি, কুয়াশা পড়ার কারণে ধানের আবাদ একটু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তন্দ্রা তারুণ্য ও তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এ সময় নানান প্লেকার্ড নিয়ে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা, যেখানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও কর্মসূচি পালন করে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি সব মুসলিম দেশকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করার তাগিদ দেন তারা। ফিলিস্তিনরা গণহারে একের পর এক মারা যাচ্ছে, যেটা আমাদের সবার কাম্য না। যদি একমাত্র গাজায় যদি শান্তি চুক্তি ফেরাতে হয় তাহলে একমাত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাবি জানাচ্ছি। এদিকে মোহাম্মদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়ে প্লেকার্ড হাতে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। আমরা যাতে ফিলিস্তিনকে যে কোনোভাবেই হোক বিশ্ব নেতাদের কাছে এটা পৌঁছায় দিতে পারি যে তারা যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয়। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধ সহ ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান শিক্ষার্থীরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাইরে দেশজুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশাল টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দির পার মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশে পালন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়াইছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি।
নোয়াখালীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে সকাল 11টা থেকে শহরের শান্তির মোড়ে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং ইসরায়েল, ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। ডাক দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, কক্সবাজার সহ সব জেলায় নামে জনতার ঢল। সব স্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের খবর জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও সঞ্জু রায়। শুরুতে যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, বিক্ষোভ কখন শুরু হয়েছে এবং এ বিষয়ে কি বলছেন বিক্ষোভধরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। বিকাল বেলা 11টা থেকে রাজশাহীতে যে ফিলিস্তিনের উপরে আগ্রাসনের প্রতিবাদে যে বিক্ষোভটি শুরু হয়েছিল সেটি এখনো চলছে এবং বিকেল 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং যে বিক্ষুব্ধ জনতা তারা সকাল 11টায় এই কর্মসূচি দিয়েছিল। বলছেন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন সেটি বন্ধ করতে বিশ্ব বিবেককে এগিয়ে আসেন আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের যেসব পণ্য আছে সেগুলো বয়কট করার আহ্বান তারা জানিয়েছেন এবং সকাল থেকে 11টা থেকে এটি চলছে এবং তারা কন্টিনিউ এই আন্দোলনটি সাহেববাজার 0 পয়েন্টে করছেন। তারা ফ্রি প্যালেস্টাইনের দাবিতে বিশ্ব বিবেককে, জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা এবং হত্যাযোগ্য গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এর দ্রুত বন্ধের দাবি তারা জানিয়েছেন। এর পরপরই আমরা জানি যে বিকেল 5টায় জামাতে ইসলামী তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারাও এখান থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের গণহত্যার পরেও বিশ্ব বিবেক যেভাবে নিশ্চুপ আছে এতে তারা হতাশা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাতে এখান থেকে আহ্বান জানানো হয়েছে এবং একটানা বেলা 11টা থেকে এখন পর্যন্ত এই যে ছাত্রদের এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন তারা ফ্রি প্যালেস্টাইনের দাবিতে এবং মুসলিম বিশ্বের উপরে যে হামলা চলছে সেটি বন্ধের দাবি জানিয়ে আসছেন। একটি বলা যায় যে পুরো মুসলিম বিশ্বকে এই গণহত্যার জন্য তারা যাই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছেন। আমরা বলতে যে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট লোকারণ্য এবং কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বগুড়ায়, সেখানকার খবর জানতে সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সঞ্জু রায়। সারা দেশের ন্যায় বগুড়াতেও কিন্তু আজ সকাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। সকাল 11টা থেকে বগুড়ায় পৃথক পৃথক ব্যানারে যে আন্দোলন, যে প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে তা কিন্তু এখনো শহরের বিভিন্ন জায়গায় থেমে থেমে কিন্তু চলছে। হাজারো ছাত্র জনতা বগুড়া শহরের সাতমাথা, আজিজুল হক কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে কিন্তু তারা প্রতিবাদী যে কর্মসূচি তা চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এখনো শহরের সাতমাথা মুক্ত মঞ্চে টিএমএসএস মোবাইল মার্কেটের পক্ষ থেকে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে আজকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখানে অংশ নিয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ সহ বিএসআরজেড এর এবং বগুড়ার যারা বাইকার আছে তারা কিন্তু পৃথক একটি ব্যানারে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ঘন্টাখানিক যাবত এখানে বিক্ষোভ করছেন। একই সাথে আজকে বাদ আসর জামাতে ইসলামী শহর শাখা এবং কিছুক্ষণ পরেই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান
অবস্থান নিচ্ছেন এবং তাদের সকলেরই একটি দাবি যে কোনো মূল্যে ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনিদের ওপরে গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি তারা কিন্তু বাংলাদেশের সকল স্থানে ইসরায়েলি পণ্য বয়কটের কঠোরভাবে ডাক দিয়েছেন। একই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছেন যে একজন সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনিও যেন বৈশ্বিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনিও যেন অবস্থান নেন। আসলে এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আজকে সকাল থেকেই বিভিন্ন ব্যানারে যেভাবে চলছে এবং প্রত্যেকের দাবি, প্রত্যেকেরই একটি চাওয়া যে আসলে যে নির্মমভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, যে নির্মমভাবে ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলকে হত্যা করা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। শুধু বাংলাদেশ না, আরব বিশ্বের প্রতি তারা আহ্বান জানিয়েছে এই সারা বিশ্বের যারা মুসলিম বিশ্বের মোড়ল রয়েছে তারা যদি প্রতিবাদী হয়ে ওঠে, তারা যদি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন, তাহলে কিন্তু এই যে সমাধান, এই সমাধানটা কিন্তু আরো দ্রুত আসা সম্ভব। এবং তারা যেটি বারবার বলছে যে গাজায় যে সমস্যা, এটি কিন্তু সারা বিশ্ব যদি একত্রিত হয়, তারা যদি প্রতিবাদ করে, তাহলে সকলের সম্মিলিত অংশগ্রহণে অবশ্যই এটির একটি সুস্থ সমাধান করা সম্ভব। আজকে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখেছে করে এই আজকে শহরের সাতটায় তারা প্রতিবাদী কর্মসূচি পালন করছে। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা তারা এখানে প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে তারা আজকে যে প্রতিবাদী কর্মসূচি পালন করছে, আসলে প্রত্যেকেরই একটি চাওয়া যে তারা নিজের চোখে গাজায় যে নির্মমতা, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ হিসেবে এবং বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান একটি দেশ, ধর্মীয় আবেগের জায়গা থেকে, মানবতার জায়গা থেকে এই সহিংসতা যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন বন্ধ হয়। তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যে ফিলিস্তিনের পক্ষে জোরালো আওয়াজ তোলার জন্য, ইসরায়েলি পণ্য বয়কটের জন্য এবং ইসরায়েল যেভাবে নির্মমতা বর্বরতার পরিচয় দিচ্ছে তার একটি সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু সমাধান যত দ্রুত সম্ভব তার দাবি জানাচ্ছে কিন্তু এই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকেই। এবং এই প্রতিবাদ কর্মসূচি তারা চলমান রাখারও ঘোষণা দিয়েছে। তোয়া বগুড়া শহরের সাতমাথা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। দর্শক, গাজায় সহিংসতা ও গণহত্যার প্রতিবাদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের দুজনকে ধন্যবাদ। নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার তহবিল হচ্ছে। শিগগিরই এই বিষয়ে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আর দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম অধিবেশনে এসব কথা বলেন তারা। এদিকে সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রাম সফর করছে। নাইম আফসারের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলছে 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এর মাধ্যমে বাংলাদেশ তুলে ধরতে চায় নিজেদের রূপান্তর সম্ভাবনা এবং আগামী দশকের উন্নয়ন পরিকল্পনা। বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী, বিশ্লেষক ও ব্যবসায়ী এতে অংশ নিয়েছেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা। বলেন, 95% স্টার্টআপই ব্যর্থ হয়, তারপরও স্টার্টআপে সহায়তা করা হচ্ছে, একদিন সফলতা আসবেই। If the banks are doing their job properly, if there is any irregularities in that, if there is any money laundering in that case, so we will look into those aspects of that. That Bangladesh is open not only for trade, but for investment and the return on investments and all those things that follows from that. সেমিনারে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, দেশে ইন্টারনেটের দাম আরও কমাতে কাজ করছে সরকার। বর্তমান সরকারের ইন্টারনেট শাটডাউনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। Telecom Act 2001, there is a provision for shutting down internet. We are working to repeal that law so that the previous next governments, including us, will not be able to shut internet legally. সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখানো হবে সম্ভাব্য বিনিয়োগকারীদের। সোমবার সকালেই চট্টগ্রাম পৌঁছানোর পর কোরিয়ান ইপিজেড পরিদর্শনে যান প্রতিনিধি দলটি। এ সময় তারা কারখানা ঘুরে কার্যক্রম দেখেন। মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিদর্শন করেন প্রতিনিধি দলটি।
বাংলাদেশ এখন শুধু পোশাক খাত নির্ভর অর্থনীতি নয়, প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, চতুর্থ শিল্প বিপ্লব, অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে নতুনভাবে ধরা হচ্ছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 বিশ্বকে সেই পরিবর্তনের বার্তা দিতে চায়। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। শিগগিরই মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার জেলার চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সভায় রাস্তাঘাট উন্নয়ন, কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প সহ উন্নয়ন সংক্রান্ত অনেক বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত 4 লেন সড়ক, বীজ রক্ষায় কোল্ড স্টোরেজ নির্মাণ হবে শীঘ্রই। এ সময় সঙ্গে ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায়, এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই। প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ, এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আসছেন, তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে দেখার জন্য একটা ওই টঙ্গিবাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে। টোটাল 4টা কোল্ড স্টোর বাংলাদেশে হবে, এই একটা মুন্সিগঞ্জে হবে। বাগেরহাটের চিতলমারীতে একটি 5তলা ভবনে অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যুসহ অন্তত 44 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল 8:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় ভবনে থাকা বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। আহত হয় ভবনের 3 তলায় থাকা একটি ক্লিনিকের রোগী সহ অন্তত 44 জন। ক্ষতিগ্রস্ত হয় ভবনে থাকা 3টি ব্যাংকের শাখা ও দোকানপাট। আমি এখানে আসছি, আসার পরে যেভাবে দেখলাম যে ধোঁয়া উঠতেছে, আমাদের আর্মি ভাইরা এখানে অক্লান্ত পরিশ্রম করছে, স্বেচ্ছাসেবকরা এবং ফায়ার সার্ভিসের লোকজন আসছে। তো আমি অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করছি। আমি দেখলাম যে একটা লাশও নিয়ে গেছে এবং অনেক বাচ্চাদেরকে উপর থেকে নামাচ্ছে। তো এটা খুবই আশাহত। বাগেরহাট এবং খুলনা থেকেও আরও ইউনিট নিয়ে আসি, মোল্লারহাট থেকেও নিয়ে আসি। সর্বমোট আমাদের 6টা ইউনিট এখানে কাজ করে এবং এখানে যে বিল্ডিংটা 5তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুনটা ছিল এবং গ্রাউন্ড ফ্লোরের আগুনটা এত ব্যাপক ছিল যে মনে হচ্ছিল বাইরে থেকে যে পুরো বিল্ডিংয়ে আগুন। রাজশাহী ও বরিশালে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত 30 জন। রোববার রাত 12টার দিকে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী নাটোর বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। জানা যায়, জামায়াতে ইসলামের চাঁপাইনবাবগঞ্জের রানীহাট ইউনিয়নের শিক্ষা সফরের 2টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। আহত হন আরও 30 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির গ্রিন লাইন পরিবহনের চাপায় জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। সোমবার সকাল 10টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থির মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। বিকট আওয়াজ হচ্ছিল, আওয়াজের পরে আমরা দেখছি এদিকে এই বরন্দার সামনে ব্রিজের এখানে একটা গাড়ি উল্টে গেছে। এখানে দেখছি অনেকগুলা মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখলাম, এখানে এসে আমরা সবাই উদ্ধার করেছি, মোটামুটি 20-25 জনকে আমরা উদ্ধার করেছি। কুষ্টিয়ায় 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করে বিপাকে পড়েছে ভুক্তভোগী পরিবার। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, মামলা তুলে নিতে নানাভাবে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। অভিযুক্ত ধর্ষককে পুলিশ গ্রেফতার করলেও নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। এমন ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি পরিবার ও এলাকাবাসীর। ইরফানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গত 1 এপ্রিল নির্জন স্থানে নিয়ে 8 বছরের শিশুকে ধর্ষণ করে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রামের আফজাল কাজী। এ ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে খোকসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ গ্রেপ্তারও করেছে অভিযুক্ত ধর্ষক আফজাল কাজীকে।
তবে মামলা করে এখন ভুক্তভোগী পরিবারটি পড়েছে চরম বিপাকে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। মামলা তুলে নিতে নানাভাবে দেয়া হচ্ছে হুমকি ধামকি। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। আমার মেয়ের সাথে যা ঘটেছে এইটা যেন আর কোনো পোলাপানের সাথে না হয়, আমি এইটা চাই, আর এর উপযুক্ত বিচার চাই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ। এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই তারা। ইনি খুবই দারিদ্র পরিবারের লোক এবং অসহায় পরিবার। এদের চাইতে অসহায় পরিবার আমাদের অত্র অঞ্চলে আর কেউ নেই। সামনের দিনগুলো আমরা এলাকাবাসী প্রত্যাশিত এরকম ধর্ষণের ফাঁসি চাই। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে ওনাদেরকে এমনভাবে শাস্তি দেবেন যাতে এইটা দেখে প্রত্যেকে সতর্ক হয়। আর পুলিশ বলছে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিবারের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থাও গ্রহণ করেছেন তারা। আমরা এখানে উত্তেজিত জনতা ছিল, তাদেরকে আমরা শান্ত করছি, নিবৃত্ত করছি। কেউ যেন কোনো আইন শৃঙ্খলা অবনতি না হয়, কেউ যেন কোনো আগুন জ্বালা পোড়া ভাঙচুর না করে। সাথে সাথে আমরা তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা আসামিকেও আমরা ধর্ষককেও আমরা অ্যারেস্ট করছি। দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের, ভুক্তভোগী পরিবারটি পাবে নিরাপত্তা ও ন্যায় বিচার, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সারা দেশে তীব্র গরম, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছুঁই ছুঁই। এতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে, বেশি ভুগতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো পূর্বাভাসও নেই আবহাওয়া অফিসের কাছে। এই অবস্থায় স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সহকর্মীদের সঙ্গে নিয়ে কাজী শাহিদের প্রতিবেদন। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও রাঙামাটিতে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপপ্রবাহ আরো কয়েকদিন থাকতে পারে, বাড়তে পারে গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান এ তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রচন্ড গরম, আপনার এই তীব্র গরম, এত গরম যে গা হাত জ্বলছে, আপনার এত রোদের তাপমাত্রা খুব বেশি, গরমে কাজ কাম কিছু করতে পারা যায় না, খুব অসুবিধা হয়েছে, খুব তাপমাত্রা। গা হাত পা জ্বলে যাচ্ছে, রোদি দাঁড়ানো যাচ্ছে না, কাজকর্ম করা যাচ্ছে না, গলা মুখ শুকা যাচ্ছে এগুলি। রোদ গরমে রিক্সা চালাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক রোদ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন কনক্রিটের স্থাপনা বাড়ায় দিনের তাপমাত্রার আঁচ বেশি লাগছে। দিন রাতের তাপমাত্রার ফারাক থাকায় মরু অঞ্চলের মতো গরম অনুভূত হচ্ছে। এখানে লোকাল মেকানিজম কাজ করতেছে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে জলাশয়ের পরিমাণ কমে গেছে। আপনি দেখেন যে পদ্মা নদী থেকে শুরু করে এই যে চারিদিকে জলাভূমির পরিমাণ ব্যাপকভাবে যেহেতু কমে গেছে, ঠিক ওই ফ্যাক্টরটা, মরুভূমির যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা এখানে কাজ করতেছে। গরমের তীব্রতা যখন বাড়ছে তখন তাপ এড়িয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রোদের মধ্যে যদি প্রচন্ড কাজ করি তাহলে শরীর থেকে আমাদের কি লবণ বেরিয়ে যাবে, শরীরের লবণের ভারসাম্যের অভাব হবে, ভিতরে টেম্পারেচার প্রচুর বেড়ে যায়, টেম্পারেচার ইমব্যালেন্স হয়ে একটা লোক মৃত্যু মুখে পর্যন্ত পড়তে পারে। শিশুরা এবং বয়স্করা প্রচন্ড রোদ যখন থাকবে তখন তারা সাবধানে বেরোবে এখান থেকে, এবং পারতপক্ষে প্রখর রোদে না বেরোনোই ভালো। এই পানি শূন্যতার কারণে তারা প্রচুর করে পানি খাবে। আবহাওয়া অফিস বলছে মৃদু তাপপ্রবাহ চলা এসব এলাকায় আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে সকাল গড়িয়ে যখন মাঝ দুপুর, তখন অগ্নিগর্ভ সূর্যের রশ্মি মাঠঘাট করে তুলেছে খাখা। তাপ আর গরমে নাভিশ্বাস ওঠে কর্মজীবনে। কিন্তু বিকেল গড়িয়ে যখন গোধূলি, তখন স্নিগ্ধ শীতল হয়ে উঠেছে চারপাশ। সন্ধ্যা নামিয়ে মধ্যরাতের পর নামে ঘন কুয়াশা। কাঁথা মুড়িয়ে রাত পার করতে হচ্ছে মানুষদের। প্রকৃতির এমন বিচিত্র রূপ এখন রংপুর অঞ্চলে। সহকর্মী রফিকুল ইসলামের রিপোর্ট। সকাল 7টা গড়িয়েছে, তখনও ধানের ডগা, ঘাসের লতায় এমন ছোট ছোট শিশির বিন্দুতে আটকা পুরো সকাল। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে মনে হবে পৌষের শুরু, কিন্তু প্রকৃতি হাতছানি দিচ্ছে বৈশাখকে। অথচ বাংলা পঞ্জিকা অনুযায়ী এখন চৈত্র মাসের শেষ সপ্তাহ। দিনে কাঠফাটা রোদ আর রাতে ভ্যাপসা গরমে ওষ্ঠাগত হবার কথা প্রকৃতির। এ নিয়ে কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? দিনের বেলায় গরমে তাপে থাকা যায় না, আর রাত হলে মানে ঠান্ডায় থাকা যায় না। কুয়াশা পড়তেছে, আবার বেলা ডোবার পরে ঠান্ডা করতেছে, এতে মানুষের জ্বর সর্দি বাড়ে যাচ্ছে। মানে খুব ঠান্ডা, শীতের কাপড় নিতে হচ্ছে।
বদলে যাওয়া এমন প্রকৃতি নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ আবহাওয়াবিদদের। বলছেন, কেবল চলতি বছরই নয়, গেল কয়েক বছর ধরে প্রকৃতি এমন অস্বাভাবিক আচরণ করছে। পরিমাণ কনস্ট্রাকশন হচ্ছে, যে পরিমাণ বিল্ডিং হচ্ছে, এই কনস্ট্রাকশনগুলো, এই বিল্ডিংগুলো তো আপনার হিট অ্যাবজর্ব করতেছে। যে ধুলোবালিগুলো, ডাস্ট পার্টিকেলগুলো আছে, সেগুলো হিট অ্যাবজর্ব করতেছে। হিট অ্যাবজর্ব করার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আছেই, যে স্বাভাবিক যে ট্রেনটা, বৃষ্টিপাতের ট্রেন বলি যদি, তাপমাত্রার ট্রেন যদি বলি, সবগুলো কিন্তু একটু অ্যাবনর্মালিটি শো করতেছে। তো সব মিলিয়ে যে বিষয়টা হচ্ছে, যে এটা একটা আমাদের জন্য একটা আতঙ্কের বিষয় বা আশঙ্কার বিষয়। বিরূপ এই প্রকৃতির কি নিষ্ঠুর প্রতিশোধ নাকি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ, কি বলছেন বিশেষজ্ঞরা? নগরায়নের একটা প্রভাব, নগরায়নে গ্রিনহাউস গ্যাস ইমিশন হচ্ছে, সেখান থেকে দেখা যায় যে আমাদের আবার ধূলিকণাকে কেন্দ্র করে জলীয় বাষ্প, ওইটা হচ্ছে কুয়াশা আকারে জমা হচ্ছে, এবং এই কুয়াশাটা বেড়ে যাচ্ছে। এর ফলে দেখা যায় আমাদের প্রকৃতির কখনো শীত হচ্ছে, কখনো আবার গরম হচ্ছে। কৃষকরা বলছেন, দীর্ঘদিন এই পরিস্থিতি থাকলে হলদে বর্ণের রূপ নেবে ধান গাছ। পরিমিত রোদ গরম না হলে ক্ষতি হতে পারে আমের ফলনে। দিনের বেলা গরম এবং রাতে ঠান্ডা, বৃষ্টি হওয়া না হওয়ার কারণে আমের কুড়ি সম্পূর্ণ পড়ে যাবার লাগছে। বৃষ্টি না হওয়ার কারণে কুয়াশা পড়ে বেশি, কুয়াশা পড়ার কারণে ধানের আবাদ একটু। গেল 2 সপ্তাহ ধরে এই অঞ্চলে তাপমাত্রা দিনে বেশি থাকছে, রাত হলেই তাপমাত্রা নেমে আসছে অর্ধেকে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।